আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান। জিন্নার মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মশাল মিছিল। ছাত্র আন্দোলনে চাপাতি নিয়ে হামলা, গ্রেফতার শুটার লিটন। বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলে লগান সিনেমার আমির খানকে দেখছেন সরফরাজ। আধা ভাঙা বাড়িটির দাম $500,000। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন, আর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। গত 5 আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেজে অবতরণ করে একটি ফ্লাইট। সেখানে হাসিনাকে বহনকারী বিমান বাহিনীটির উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি থেকে ফ্লাইট AJAX 1431 এর প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে। একটি ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উড়তে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ না হয়। এতে লকহিড C-130 হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও রয়েছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5 আগস্ট বিকেল 3:09 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র 30 মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন থেকে গণভবনে ঢুকে পড়ে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এটি পিছিয়ে দুপুর 3টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকাল 4টার দিকে ভাষণ দেন। আগস্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। জিন্নার মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মশাল মিছিল। মিছিলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং সরকারি ব্রজলাল BL কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মশাল মিছিল শেষে নগরীর শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে শোকসভার আয়োজন করা হয়, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলেন, একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, 52 এবং 71-এর চেতনাকে ধ্বংস করার জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থান করিনি। আমরা ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থান করেছি রাষ্ট্র থেকে সমস্ত বৈষম্যকে উৎপাটনের জন্য। তবে কোনো অবস্থাতেই 52 এবং 71-এর চেতনাকে জলাঞ্জলি দেওয়া যাবে না। স্বাধীন দেশে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার 76তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য চেয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মন্তব্য চাওয়া হয়েছে। ফেসবুক পোস্টে দলটিও লিখেছে, বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নার 76তম মৃত্যুবার্ষিকী পালন। ছাত্র আন্দোলনে চাপাতি নিয়ে হামলা, গ্রেপ্তার শুটার লিটন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ জনতা ও ছাত্রদের উপর লিটন নামক ব্যক্তি চাপাতি নিয়ে আক্রমণ করছে। এ ঘটনায় লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত 2টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত 4টি চাপাতি, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলা ও হত্যা মামলা সহ অস্ত্র আইনে 3টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্য ধারায় মোট 9টি মামলা রয়েছে।
এলাকায় লিটন আকন্দ ওরফে শুটার লিটন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলে লগান সিনেমার আমির খানকে দেখছেন সরফরাজ। সরফরাজ খান হয়তো একটু বাড়িয়েই বলেছেন, বলিউডের লগান সিনেমায় আমির খান এবং ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার ভূমিকা এক হয় নাকি? সেই সিনেমায় আমির খান একটি ক্রিকেট দল তৈরি করেছেন, খেলা শিখিয়েছেন। রোহিতের তো এসব করার প্রয়োজন নেই, তবে সিনেমায় আমিরের মতো বাস্তবে রোহিত ভারতীয় ক্রিকেট দলকে আগলে রাখেন। এই জায়গায় মিল আছে, বাকি তুলনাগুলো ঠিকঠাক না হলেও বাকি। সরফরাজের হৃদয়ে ভারত অধিনায়ক রোহিতের জন্য সম্মান ঠিক কতটা সেটা তো এই বাড়িয়ে বলা তুলনাতেই স্পষ্ট। সরফরাজ আমির খানের সঙ্গে রোহিতের তুলনা দিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার সঙ্গে আলাপচারিতায়। সেখানে রোহিতকে নিয়ে সরফরাজের ভাষ্য, তিনি একদমই আলাদা, দলে সহজে মানিয়ে নিতে সাহায্য করেন। রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো, আমরা তার অধীনে খেলতে উপভোগ করি। মাঠের বাইরে থেকে তাকে দেখেছি, এখন তার সঙ্গে খেলে এর স্বাদ পাচ্ছি। তিনি কখনো জুনিয়র হিসেবে আমাদেরকে দেখেননি, সবাইকে এক চোখে দেখেন। আমার পছন্দের সিনেমা লগান, সেই সিনেমায় আমির খান যেভাবে একটি দল তৈরি করেছিল, আমার চোখে রোহিত শর্মাও ওই দলের আমির খান। রোহিতের অধীনেই সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক, সেটা চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। 2024 সালে এসে অভিষেক হলেও সরফরাজ তো 2020 সাল থেকে অভিষেকের প্রহর গুনছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে 2019 সাল থেকে অবিশ্বাস্য পারফর্মও করেছেন। 2019-20 ও 21-22 টানা 2 মৌসুমের রঞ্জি ট্রফিতে তিনি করেছেন 900 এর বেশি রান। ধারাবাহিকভাবে রান করেও ডাক পাচ্ছিলেন না সরফরাজ, সেই অপেক্ষা ঘুচেছে এবছর। এর পেছনে রোহিতের অবদান থাকুক বা না থাকুক, প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের প্রতি সরফরাজের বাড়তি ভক্তি থাকাই স্বাভাবিক। আধা ভাঙা বাড়িটির দাম $500 মিলিয়ন। বাড়ির দেয়াল নেই বললেই চলে, ছাদ অনেকটাই ভাঙা, এখানে ওখানে তার ঝুলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ব্যয়বহুল আবাসন বাজারে এমন একটি বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে মনোরিভিয়া এলাকার বাড়িটিতে একসময় ছিল একটি শয়নকক্ষ আর একটি শৌচাগার। গত মে মাসে বাড়িটির উপর একটি গাছ উপড়ে পড়ে। বাড়ির ভেতরে থাকা 2 ভাড়াটে ও 2 কুকুরকে অক্ষত অবস্থায় পাওয়া গেলেও ছাদের বেশিরভাগ অংশ ভেঙে যায়। বাড়ি বেচে কেনার ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার মধ্যে মধ্যস্থতার কাজ করেন কেভিন হুইলার। এ বাড়ির বিক্রেতাও মধ্যস্থতা করেছেন তিনি। আবাসন বাজারে তালিকাভুক্ত হওয়া বাড়িটির দাম চাওয়া হচ্ছে $4,99,999, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 5,93,00,000 টাকারও বেশি। গাছ পড়ার আগে করা এক পরিমাপ অনুযায়ী বাড়িটির আয়তন 645 বর্গফুট। বিক্রির তালিকায় সে মাপই উল্লেখ করা হয়েছে। হুইলার বলেছেন, বাড়িটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে, তবে পানির সরবরাহ ব্যবস্থা সচল আছে। মনোরিভিয়ার নিয়ম হলো 50 বছরের পুরনো কোনো স্থাপনা গুঁড়িয়ে দিতে হলে তার আগে পর্যালোচনার প্রয়োজন হয়। ভেঙে যাওয়া বাড়িটি 50 বছরেরও বেশি পুরনো, তবে মধ্যস্থতাকারী হুইলার বলেছেন এ বাড়ির ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হবে না, কারণ প্রাকৃতিক কারণে বাড়িটি ভেঙে গেছে, তাই এটি গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পর্যালোচনার প্রয়োজন নেই। তাই বাড়ি কিনতে চাওয়া মানুষেরা সহজেই বাড়িটি কিনতে পারবেন এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তা পুনর্গঠন করতে পারবেন। এসব কারণে ভাঙা হলেও বাড়িটির চাহিদাও বেশ বলে লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন হুইলার। তার মতে বাড়িটির জন্য যে দাম হাঁকা হচ্ছে তা অনেক কম। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।